ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি তৌহিদ শান্ত। আমাদের আজকের বিষয় জুলাই গণঅভ্যুত্থান, একক ও জোটবদ্ধ নির্বাচন। নানা ধরনের ঘটনা ঘটছে, খুব দ্রুত বিভিন্ন ঘটনার পর্দা নামছে উঠছে, এবং সংশয় সংকট সব 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 কিছু ঘিরে ধরেছে। অর্থাৎ মানে পরিস্থিতি প্রতি মিনিটে মিনিট না, হয়তো বা প্রতি মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হচ্ছে। রাজনৈতিক নেতাদের কথা প্রতি মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হচ্ছে। ঠিক এই মুহূর্তে যে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত হচ্ছে, সেখানেও যে আমি প্রথম যেদিন নির্বাচন কবে এটি নিয়ে অনুষ্ঠান করি, সেই দিন অর্থাৎ 6 মাস আগের থেকে 6 মাস পরে নির্বাচন হবে কিনা এই সংশয়টা দ্বিগুণ তিনগুণ নয়, প্রায় 100 গুণ বেড়েছে। যত নির্বাচনের দিকে যাওয়া হচ্ছে, মানুষের মধ্যে এই আলোচনায় হচ্ছে নির্বাচন কি হবে, অর্থাৎ সব ধরনের প্রস্তুতি করা হচ্ছে, সব কিছু হচ্ছে। সব যদি আপনি চিন্তা করেন, আমরা যদি চিন্তা করতে পারি এই নির্বাচন কি হবে, এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টক্সিক এলিমেন্ট। আমরা শুরু করছি আজকের ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। এইগুলো থাকবে আমাদের এই আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার বেলায়েত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা শিরোনামটি দেখে আলোচনা শুরু করব। চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত। বোয়ালখালী পাঁচলাইশ আসনের প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ, মহাসচিবের নিন্দা। সবাইকে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিশৃঙ্খলার আশঙ্কা জামায়াতের। আন্দোলনে নেতৃত্বদানকারীদের আসনে প্রার্থী দেবে না এনসিপি। রাজনৈতিক প্রতিহিংসার বিচারে বিলম্ব, এজন্যই দীর্ঘদিন জেল খেটেছেন বললেন ডেস্টিনির এমডি। আমজনগণ পার্টির ইশতেহারে থাকবে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। আমাদের একটা আছে, একটা হলো কি আইনের শাসন, আর একটা হলো নারীর ন্যায্য অধিকার। আমি কিন্তু কখনো এই কথাটা বলবো না যে নারীর সমান অধিকার। বোকারা এই কথা কয়। নারী পুরুষ তো দুজনেই অসমান। সমান করবেন কি দিয়া? কোনো কোনো ক্ষেত্রে নারী অনেক মহিষী, কোনো কোনো ক্ষেত্রে বাবা অনেক মহান। এদেরকে তুলনা করলে হবে না। পাইলটের উড্ডয়নের ত্রুটিতেই মাইলস্টোন দুর্ঘটনা, তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর। হাসিনার বক্তব্যে নজর রাখছে সরকার, বললেন প্রেস সচিব। উনি ওইখানে বসে কি করছেন বা কি নির্দেশ দিচ্ছেন সে অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে। এবং আর্থিকভাবে বিপর্যস্ত 5 ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। একীভূত হবে শিগগিরই, ক্ষতিপূরণ পাবে না বিনিয়োগকারীরা। দর্শক, যে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে, গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ হন। বিশ্লেষকরা বলেন, এই যে গুলিবিদ্ধ হওয়া নির্বাচনী প্রচারণায়, এটি যেমন নির্বাচন যে শুরু হয়েছে এটি বোঝা যাচ্ছে, আবার এটিও বোঝা যাচ্ছে যে নির্বাচন যে নাও হতে পারে এটিও বোঝা যাবে। এ ধরনের বেশ কিছু ঘটনা আছে যার দুই ধরনের রূপ থাকে। আমি আলোচনা শুরুই করব এই বিষয়টি নিয়ে, ব্যারিস্টার বেলায়েতকে দিয়ে শুরু করব। আপনারা বলতে হলো যে আমি দুঃখিত, বিএনপি যে 237-38টি আসনের মনোনয়ন প্রার্থী দিল, এটি কি খুব তাৎক্ষণিকভাবে হঠাৎ করে ঘোষণার মতো হলো না, মানে খুব গুছিয়ে করা হয়েছে? এই প্রশ্নটি থাকছে এক। আর 2 নম্বর, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করছেন কি যে বিএনপির, যেমন চট্টগ্রামে যেদিন প্রার্থী ঘোষণা হয়েছে সেদিন আসলাম চৌধুরী নামে একজনের এলাকায় সবচেয়ে বেশি বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ হতেই পারে, এটা স্বাভাবিক, বিএনপি বড় দল, তাদের অনেক নেতা আছে, তাদের এক একটা আসনে 10 জন 12 জন যোগ্য আছে, তাদের মধ্যে অন্তত 3 জন আছে, 3 জনই এমপি হওয়ার যোগ্য। বিএনপি আসলে কতটা গুছিয়ে নামছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে কোশ্চেনটা করলেন যে বিএনপির নমিনেশনটা কি ওয়েল থট কিনা, যে এটা সুচিন্তিতভাবে নাকি তাৎক্ষণিক, এটা তো আসলে সুচিন্তিত না হওয়ার কোনো সুযোগ নেই। আপনি দেখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির যে স্থায়ী কমিটি, এটা দীর্ঘদিন ধরে এই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এটা যখনই সিনে আসলো সেদিন থেকেই নির্বাচনের প্রধান কাজ থাকে যে নির্বাচনের সঠিক প্রার্থী যাচাই করা। তো সেই বিষয়টা ওনারা খুব সুচিন্তিতভাবেই করেছেন, এ বিষয়ে সন্দেহ নাই। কিন্তু
এবারই প্রথম যে নির্বাচনের প্রার্থীগুলো নির্বাচনের শিডিউল ঘোষণার আগে ঘোষণা করা হলো। তো এটা বলতে পারেন বিএনপি যে অন্যান্য সময়ের তুলনায় অত্যন্ত সাহসী এবং নির্বাচনের বিষয়ে এটা এক ধরনের, অনেকে বলতে পারে এটা এক ধরনের গ্যাম্বল আসলে, যে এত আগে প্রার্থী ঘোষণা করে দিলে বিএনপি ভালো করেই জানে এখানে একটা বড় দল, বাংলাদেশে এই সময় বাংলাদেশ সবচেয়ে গ্যাম্বলিং এর মধ্যে রয়েছে। হ্যাঁ, তো এই বিএনপি আপনি যেটা বললেন যে গ্যাম্বলিং, বিএনপি অত্যন্ত ক্যালকুলেট, বরং রাজনৈতিক পরিস্থিতিটাকে শান্ত করার জন্য এবং নির্বাচনটাকে খুব সিরিয়াসলি নেওয়ার কারণেই বিএনপি মনে করতেছে যে আমরা এইটা ঘোষণা করার ফলে যতটুকু রিপারকাশন, কারণ অনেক সংক্ষুব্ধ ব্যক্তি থাকতে পারেন, অনেকে রাজনীতি করে, সবাই গভর্নেন্সে আসতে চায়, সবার একটা আকাঙ্ক্ষা থাকে, তো সেটাকে তারা ডিফিউজ করবে খুব সাকসেসফুলি নেতাকর্মীদের আগে ভাগে। যেটা অতীতে দেখতাম আমরা, হঠাৎ করে দেবে নির্বাচনে যখন ম্যানিফেস্টো ঘোষণা হয়ে যায়, তফসিল ঘোষণা হয়ে গেছে, এই নমিনেশনের ডেডলাইন চলে আসছে, তখন একজন নমিনেশন না পেলে যেটা কি হয় স্বতন্ত্র দাঁড়ায় যায় অথবা দল ত্যাগ করে, এরকম ঘটনা অতীতে দেখেছে। তো বিএনপি খুব সুচিন্তিতভাবেই আসলে এই বিষয়টা মাথায় নিয়েই এই 237টা আসনে নমিনেশন ঘোষণা করেছে এবং বিএনপির ওই কনফিডেন্স আছে যে তারা তাদের দলীয় নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে পারবে। এটা একটা অত্যন্ত সাহসী পদক্ষেপ। জি, দলীয় নেতা, আপনি এই লাইনটা বললেন দেখে আমি জানতে চাচ্ছি, দলীয় নেতা কর্মীদেরকে বিএনপি নিয়ন্ত্রণ করতে পারবে, অবশ্যই তাদের সাংগঠনিক শক্তি আছে। চট্টগ্রাম নগরীর বাইজিদ থানার হামজারবাগ এলাকায় নির্বাচনী প্রচারে বের হয়ে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ। আমি আপনাকে বলি, এই 237 আসনে নমিনেশন ঘোষণা করা হয়েছে। আমরা তো অনেস্টলি আমি ভাবছিলাম তো রিপারকাশনটা অনেক বড় দল, এখানে দীর্ঘদিন অত্যাচারিত নির্যাতিত লোকের সংখ্যাই প্রচুর, বিএনপির বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা, হাজার লক্ষ লক্ষ মানুষ বাড়িতে থাকতে পারে না, সবার এই দলের প্রতি আত্মত্যাগ, এটা আপনি অন্য সময় নর্মাল সময় না। তো আমি তো ভাবছিলাম প্রত্যেকটা নমিনেশন নিয়েই হয়তো একটা রিয়াকশন হবে, সেই হিসাবে কিন্তু খুবই হাতে গোনা দুই একটা, আপনি যে দুই একটা উদাহরণ দিলেন। আর চট্টগ্রামের না আমি আপনাকে বলি, সেটা তো হবে, বললাম না, আমরা আশা করছিলাম হয়তো দলগতভাবে বিএনপিও সারপ্রাইজ হয়েছে যে এতগুলি নমিনেশন ঘোষণা, সেই হিসাবে হাতে গোনা কয়েকটা ইনসিডেন্ট। কিন্তু তো এটাতে বোঝা যায় বিএনপি যে তারেক রহমানের নেতৃত্বে কতটা সুশৃঙ্খল এবং কতটা ডিসিপ্লিন একটা দলে পরিণত হয়েছে, এটা একটা প্রমাণ। আপনি আজকে চিটাগংয়ের কথা যেটা বললেন, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা একটা দেখেন, আমাদের একজন আরেকজন যে গুলিবিদ্ধ হয়েছিল সে কিন্তু কিছুক্ষণ আগে মারা গেছে। হ্যাঁ, সেটা আমি দেখেছি। তো এটা আপনি আভ্যন্তরীণ কোন দল বা ইয়ে বলতে পারবেন, এটা একটা সন্ত্রাসী হামলা মনে হচ্ছে। তো যারা নির্বাচনকে ডিলে করতে চায় অথবা নির্বাচনকে বানচাল করতে চায়, এটা সে ধরনের একটা পদক্ষেপ। তো এটার জন্য কিন্তু গভর্নমেন্ট নির্বাচনের প্রার্থীদেরকে, নির্বাচনের যারা পার্টিসিপেট করবে, সমর্থকদেরকে মিছিল মিটিং করে নির্বাচন অনেক কিছু হবে, এটার নিরাপত্তা বিধানের দায়িত্ব কিন্তু গভর্নমেন্টের। আমি বলবো গভর্নমেন্টের নিরাপত্তা পরিস্থিতি সিরিয়াস ল্যাপস আছে, গভর্নমেন্টকে এই বিষয়টা উন্নতি ঘটাতেই হবে। সেনাবাহিনী মাঠে আছে, পুলিশ ফুল ক্যাপাবিলিটি নিয়ে থাকতে না পারো, এতদিনে ফুল ক্যাপাবিলিটি আসার কথা তাদের, কিন্তু এই বিষয়টাই হচ্ছে নির্বাচন জেপার্ডাইজ হওয়ার মূল প্রবলেম। আজকে আপনি প্রথমেই নির্বাচন হবে কিনা এই আশঙ্কার কথা বললেন, আমি ব্যক্তিগতভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা আশঙ্কার কথা বলছি না, আমি বলছি যে মানুষের মধ্যে, আমি শব্দটা আসলে সংশয় বলছি, নির্বাচন হোক সবাই সেটাই চায়, কিন্তু মানুষের মধ্যে যত আমরা এগোচ্ছি এই সংশয়ের জিনিসটা কাটছে না কিন্তু। হ্যাঁ, সেটাই, এইটা আমি ব্যক্তিগতভাবে আমার কোনো সংশয় নেই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, এ বিষয়ে আমি কোনো সন্দেহ রাখতে চাই না, কিন্তু এই জাতীয় ঘটনাগুলোই কিন্তু মানুষকে সন্দেহের মধ্যে ঠেলে দেয়। এই কারণে গভর্নমেন্টকে এই বিষয়ে, স্পেশালি প্রার্থীদের প্রচারণার নিরাপত্তার বিষয়ে অত্যন্ত সিরিয়াস রাখতে হবে। এই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি পুরা নির্বাচনী ব্যবস্থাটা, নির্বাচনের আয়োজনকেই ভণ্ডুল করে দেবে। আলাউদ্দিন মোহাম্মদের কাছে আসবো। আমি আপনাদের যেটি আজকে আপনাদের আহ্বায়ক বললেন যে 300 আসনে, এর আগেও বলেছেন যে আপনারা 300 আসনে শুরু করছেন, আপনারা কি আলাদা কোনো জোট করার চেষ্টা করছেন কিনা? আমরা আজকে একটি এরকম একটা অনুষ্ঠান দেখলাম যেখানে এনসিপি, গণ অধিকার পরিষদ, এরা বিভিন্নজন মিলে একটি জায়গায় বৈঠক করেছে। এটি হলো বিএনপি এবং গণতন্ত্র মঞ্চ এবং 12 দলীয় জোটের বাইরের যেই দলগুলো, বিশেষ করে গত 6 থেকে 7 বছরে যেই দলগুলো এই বাংলাদেশের রাজনীতিতে অ্যাক্টিভ, ক্রিয়াশীল হয়েছে, মানে এরকমের কোনো লক্ষ্য আছে কিনা আপনারা? আর 300 আসনের বিষয়েও জানতে চাই যে আপনাদের 300 আসনের প্রস্তুতি কতদূর?
আপনাকে ধন্যবাদ। আমার সহালোচক বেলাত ভাইকেও শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটা করেছেন, আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এমন ঘটেছে যে একটি রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার পূর্বে সে কার সাথে জোট করবে, কয়টি আসনে সমঝোতা হবে, কোন কোন রাজনৈতিক মানে সে আপনার জন্মের পূর্বে অনেকগুলো সমীকরণের মধ্যে পড়ে গিয়েছে। হ্যাঁ, সে এই রাজনৈতিক দল জন্মের আগে গণ অভ্যুত্থানের মতো একটা আন্দোলনের নেতৃত্ব দিয়ে এসেছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা যেহেতু আনুষ্ঠানিকভাবে গত পরশু আমরা নিবন্ধন পেয়েছি, তো গতকালকেই আমাদের বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে। তো এই কমিটির আজকেই প্রথম মিটিং ছিল এবং আগামীকাল বিকেল ৫টায় আমরা সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে আমাদের মনোনয়ন ফর্ম আপনার বাজারে বিক্রি ঘোষণা দেবেন এবং প্রার্থীদেরকে আহ্বান করবো, প্রার্থীর ক্রাইটেরিয়া আমরা কী ধরনের প্রার্থী চাই, এবং তখন থেকে মূলত আমাদের পুরো যে নির্বাচনকালীন প্রস্তুতি সেটা আমরা শুরু করতে চাই। কিন্তু তার পূর্বেও কিন্তু আরেকটি ব্যাপার রয়ে গিয়েছে। আমরা এখন বাধ্য একটা নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনী আপনার ফেসে চলে যাওয়ার জন্য। কিন্তু জুলাই সনদটাকে আমরা কোথায় রেখে যাব, এটা কিন্তু একটা আপনার বড় প্রশ্ন রয়ে গিয়েছে। আমরা এখনও জুলাই সনদে স্বাক্ষর করিনি। দুর্ভাগ্যজনকভাবে যদি আমাদের স্বাক্ষর না করতে হয়, এটা আমাদের জন্য যেমন কষ্টের, এবং এই সময়টা অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণের পুরো সময়টা একটা আসলে আমরা মনে করি যে মানে ইট উইল নট বি লাইক দ্যাট গুড মার্ক ইন দ্য হিস্ট্রি। তো আমরা চাচ্ছি যে সরকার যে 1 সপ্তাহ সময় দিয়েছে পুনরায় আলাপ আলোচনার জন্য, যে রাজনৈতিক দলগুলো আমাদের সাথে বেশিরভাগ ক্ষেত্রে ঐকমত্য কমিশনের আলাপ আলোচনা অ্যালাইন করেছে সংস্কারের প্রশ্নে, তাদের সাথে নেগোসিয়েশনের আপনার যেই সরকার তো সময় দিয়েছে নেগোসিয়েশন করার জন্য, যে আরও একটু সমঝোতা করে কিভাবে সনদ বাস্তবায়নের আপনার রূপরেখাটা নিশ্চিত করা যায়, গণভোটের তারিখ কিংবা গণভোটকে আদেশের মধ্যে হবে না অধ্যাদেশের মধ্যে হবে, এই বিষয়গুলো যে এখনও অমীমাংসিত রয়ে গিয়েছে। আমাদের আজকের আলোচনাটা মূলত ছিল সেই বিষয়গুলোকে কিভাবে অ্যাড্রেস করা যায়, যেহেতু জামাতে ইসলাম এবং বিএনপি দুইটাই আসলে এখন এই মুহূর্তে সংস্কার প্রশ্নে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। তো আমাদের চাওয়া হলো যে এই দুইটা দলকে কোনোভাবে পিচ করে একটা সমাধানের দিকে নিয়ে যাওয়া যায়, মধ্যবর্তী একটা অবস্থানে যাওয়া, মধ্যবর্তী একটা অবস্থান নিয়ে যাওয়া। ঠিক আছে, আমি নির্বাচনের যে আলোচনাটা আর একটু পরে করি। যেহেতু আপনি জুলাই সনদের কথা তুললেন, আসলে মানে ঠিক এই মুহূর্তে রাজনৈতিক আলোচনা তো বক্তব্য তো থাকতেই পারে, কিন্তু গণভোট একসাথে হওয়া, আগে হওয়া পরে হওয়া, এই দুটোর মধ্যে অবশ্যই রাজনৈতিক দলের কোনো না কোনো উদ্দেশ্য আছে। যেই রাজনৈতিক দল যেই বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যের পেছনে তাদের কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে। গণভোট আগে কেন হওয়া উচিত, এটা আপনারাই একমাত্র মানে গণভোট কখন হওয়া উচিত এটি নিয়ে সাধারণভাবে আছেন। আমি জানতে চাই যে আপনার কি মনে হয় অন্য দুই দল এই আলোচনায় সমঝোতা হচ্ছে না কেন? এটার আগে প্রথমেই আপনি যদি আমাদের ট্র্যাক রেকর্ড দেখেন, ঐকমত্য কমিশনে আমরা কী কী চেয়েছি এবং কোন কোন জায়গায় আমরা স্থিত হয়েছি, সমঝোতা কোথায় করেছি, ছাড় দিয়েছে কোন জায়গায়, তো সেই প্রেক্ষিতে যদি দেখেন গণভোট আইডিয়ালি আগে হওয়া ভালো, কিন্তু আমরা বাস্তব বিবেচনা যেমন গণপরিষদ নির্বাচন হয় ভালো, এটা যে কোনো আপনার রাজনীতি সচেতন মানুষ রাষ্ট্র বোঝে তারা এটা স্বীকার করবেন, কিন্তু বাস্তবতা বিবেচনা আমরা গণভোট মেনে নিয়েছি। আবার গণভোট আগে হলে বেটার, কেন বেটার? আগে হলে আপনার আমরা জাতীয় নির্বাচন পরিচালনার জন্য যেই আইন সংস্কার প্রয়োজন, তারপর আপনার মানে গণভোটের মাধ্যমে তো একটা রায় আসবে, তো এটা রায়ের পর আসলে মানে জাতি কিন্তু সংস্কার প্রশ্নে একটা ঐকমত্যে যেতে পারবে যে হ্যাঁ এই জায়গায় জনগণ রায় দিয়েছে। কিন্তু বাস্তব বিবেচনায় হলে গণভোটের রায়টা বাংলাদেশের রাজনীতিকে, বাংলাদেশের বিদ্যমান যে রাজনৈতিক অবস্থা আছে সেটাকে আরও সংকটময় অবস্থার দিকে নিয়ে যেতে পারে। বুঝলাম না। গণভোটের রায় মানে যেটা বেশিরভাগ রাজনীতি বিশ্লেষক মনে করছেন, যেভাবে ঐকমত্য কমিশনে উচ্চকক্ষে পিয়ারের প্রশ্নে প্রায় সবাই একমত হওয়ার পরও উচ্চকক্ষে পিয়ারের পুরো বিতর্কটাকে নিম্নকক্ষে পিয়ারের দিকে ঠেলে পুরো পিয়ার বিষয়টাকে আপনার এক পক্ষের কাছে একটা মানে দুর্লঙ্ঘনীয় মানে এমন একটা অবস্থা করেছে, এটা নিয়ে আসলে কোনো ছাড় নেই। আরেক পক্ষ দেখা যায় আপনার স্বাভাবিকভাবেই মানে বিপরীত দুটো অবস্থানে গিয়েছে, কিন্তু এটা কি ছিল? এটা ছিল না। গণভোটের প্রশ্নটা সেম,
গণভোটে সবাই তো একমত হয়েছে, বিএনপি তো না বলে না গণভোটে, বিএনপি একমত হয়েছে, আমরাও একমত হয়েছি যে গণভোট প্রয়োজন। কেন? গণপরিষদ না হলে নিদেন পক্ষে গণভোটের মাধ্যমে যেটা আপনার বর্তমান সংবিধানের যে মৌলিক কাঠামোর পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনটাকে আচ্ছা, টেকসই আমার করা এখানে সম্ভব। একটা প্রশ্ন আছে, যখন গণভোট হবে তারপর তো আপনার গণপরিষদ গঠন করতে হবে। না, গণপরিষদ গঠন করতে হবে না। আর গণভোট হলে সেটা আপনি সিদ্ধান্তটা, গণভোটের যে সিদ্ধান্ত দিবে সেটি বাস্তবায়ন করবেন কিভাবে? প্রথমত আপনি গণভোটে কি প্রশ্ন করছেন? না, আমি ধরে নিচ্ছি যে গণভোটে সব কিছু দিয়েই করে বলা হলো যে আমরা রেজাল্ট পেলাম যে জুলাই সনদের জাতি রাজি, হ্যাঁ ভোট হলো। রাইট। এরপর এটা বাস্তবায়ন করবেন কিভাবে? এটা এখানে দেখেন, মানে গণভোটে আমি এই বিষয়টি নিয়ে আপনার কাছে আসবো। গণভোটে যদি ইতিবাচক রায় আসে তাহলে আগামীর যে সংসদ, এই সংসদটা কেবলমাত্র সংসদ হবে না, এটা সংসদ প্লাস গণপরিষদ লিমিটেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। আমরা কিন্তু সীমিত মানে কন্ডিশনাল, যে জুলাই সনদে যেই বিষয়টা জাতি রায় দিয়েছে সেই বিষয়গুলোই আপনার সে বাস্তবায়ন করতে পারবে, সে কোথাও এডিশন করতে পারবে না, আবার এখান থেকে কিছু বাদও দিতে পারবে না। তো এই যদি হয় তাহলে একসাথে হতে সমস্যা কি? আমাদের সাইড থেকে তো কোনো সমস্যা নেই, একসাথে হলে বরং আমরা মানে যেমন বিএনপির সাইড থেকে যুক্তি দেওয়া হয়েছে আপনার একসাথে অর্থনৈতিক যুক্তি, এটা আসলে মানে আমি মনে করি যে না, তবে তাদের আরেকটা যুক্তিও আছে, সেটি রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপির যারা আছে তারা বলেছেন যে ঠিক এই মুহূর্তে গণভোটে মানুষের উপস্থিতি কতটা হবে। এই জায়গাটা দেখেন, এই যুক্তিটা একটা অনেক আপনার দুর্বল দিক আছে। দুইটা দিক, যুক্তির দুইটা দুর্বল দিক। প্রথমত আপনি যদি অর্থনৈতিক যুক্তিটা দেন, এটা একেবারে খুব মানে একটা যেটা ইচ্ছা করলে, এটা কোনো যুক্তি না আসলে, রাষ্ট্রবিজ্ঞানের যেই রাষ্ট্র যে পরিচালিত, এটা কোনো যুক্তি না। তাহলে তো নির্বাচন, আপনি অনেক নির্বাচনে অনেক হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়, আপনি সেগুলোকে কিভাবে চিন্তা করবেন? দ্বিতীয়ত হলো আপনি যে আশঙ্কার কথা পাবলিকলি বলছেন বারবার, আমরা কিন্তু এখনও এমন একটা অবস্থায় আছি, আমরা একটা নীরব যুদ্ধ অবস্থার মধ্যে আছি, এটা কেউ অস্বীকার করতে পারবে না। যদি একটা স্বাভাবিক অবস্থা হতো তাহলে নির্বাচনে এত সংশয় হতো না, এত ভায়োলেন্স, এত সংশয় হতো না। আমি যাচ্ছি যে আপনি যে যুক্তিটা আপনি বলছেন যে আপনার ভোটার টার্ন আউট হবে না, হ্যাঁ, কিংবা আপনার এখানে মানুষ যদি আমি যারাই বলছে আর কি, অথবা যদি হারায়ের পরে আপনার এখানে যদি একটা বড় নৈরাজ্য সৃষ্টি হয়, যদি রাস্তাঘাট দখল করে না, এখন তো আসলে জনগণ হারায় দিয়েছে, বাস্তবায়নের জন্য নির্বাচনের এখন দরকার নেই, নির্বাচন দীর্ঘদিন পর্যন্ত পিছিয়ে রাখা যাবে, এই সবগুলো ভয়ই কিন্তু আপনার আমাদের যে আমরা যেটা জাতীয় ঐক্য বলছি, যারা আসলে ফেসিবাদের বিরুদ্ধে লড়েছে তাদের মধ্যকার অন্তর্কন্দল, এবং তারা যে এখন পর্যন্ত সত্যিকার অর্থে জাতি গঠন অথবা জাতি পুনর্গঠন এবং গণতন্ত্রে উত্তরণের জন্য যে প্রস্তুত না, এই বিষয়টা ইঙ্গিত করে। আমি সেই প্রশ্নে বললাম আমি একটু জানতে চাই, সেটি হলো যে এই যে গণভোট, এই মানে অল্প কয়েকদিনের মধ্যেই সরকার আলটিমেটাম দিয়েছে। আমরা আগে জানতাম যে বিরোধী দল সাধারণত সরকারকে আলটিমেটাম দেয়, রাজনৈতিক দলরা আলটিমেটাম দেয়, তো এবার দেখলাম রাজনৈতিক দলকে আলটিমেটাম দিয়েছে সরকার। হয়তো একটা সিদ্ধান্ত আসবে, আর সিদ্ধান্ত না আসলে যতটুকু বোঝা গেল যে গভর্নমেন্টই বলে দেবে যে তারা সিদ্ধান্ত দিয়ে দেবে। এটি এক ধরনের পলিটিক্যাল ম্যাচুরিটি গভর্নমেন্টের, যে বল আমি তোমার কোর্টে দিলাম, যাতে পরে যখন সিদ্ধান্ত নিবে তখন তুমি বলতে পারবা না যে। আপনি বললেন পলিটিক্যাল ম্যাচুরিটি গভর্নমেন্টের, আমি তো বলবো পুরো প্রক্রিয়াটাই গভর্নমেন্টের অদক্ষতা এবং ইম্যাচুরিটি। গভর্নমেন্ট মনে করছে যে এটা তাদের পলিটিক্যাল, কিন্তু গভর্নমেন্টের অদক্ষতা মানে আগে চিন্তা করার অক্ষমতা এবং এটার পরিণাম বুঝতে না পারার ফল। আপনি দেখেন এতদিন ধরে আলোচনা করলো, প্রায় 1 বছরের উপরে, তাই না? তারা ঐক্যমত্য কমিশন কাজ করলো, ইয়ে করলো, তারপরে কি করলো, এরপরে নিজেরা একটা মতামত দিয়ে দিল। তো আপনি শুরুতেই বলতেন আজকে দিস ভেরি গভর্নমেন্ট, এই সরকারটাই তার লেজিটিমেসির কোশ্চেনের সামনে বারবার নিজেদেরকে দাঁড় করাচ্ছে। তারাই শুরুতেই বলতো, আজকে যে কনস্টিটিউশনের ফ্রেমওয়ার্ক চলে আসে, এই গভর্নমেন্ট তারাই বলে যে গভর্নমেন্ট একটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে চলতেছে। তাইলে এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে কিন্তু প্লেবিসাইটের কোনো ব্যবস্থা নাই, গণভোটের কোনো ব্যবস্থা নাই। তাহলে বিরোধীদের তো যারা এই মুহূর্তে চায় না, তাদের সবচেয়ে বড় যুক্তি কিন্তু এইটা, আপনি কোথায় দেখাবেন গণভোটের, এবং এই গণভোট যদি আপনি আয়োজন করলেন সেইটার অথরিটি চাইবে কি? আপনি বলছেন সবার আগে করা উচিত ছিল যেটা, এই গভর্নমেন্ট এই কনস্টিটিউশনটাকে সাসপেন্ড করা উচিত ছিল শুরুতেই, প্রোক্লামেশন দিয়ে বলতো যে নাগরিকদেরকে একটা পিপলস রাইট দিত, বুঝছেন,
পিপলস রাইট দিয়ে বলে দিত যে এই অধিকারগুলো তোমরা এই প্রভিশনাল পিরিয়ডে পাবা আনটিল আমরা একটা সংসদ হয়, তারপরে আমরা নতুন সংবিধান করব, সেক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটস সহ নতুন একটা সংবিধান উপস্থাপন হবে, সেটা বলা হচ্ছে। আরেকটা বিষয় কি দেখেন, বিচারের ক্ষেত্রে এদিন আপনি দেখেছেন হাইকোর্টের একটা বেঞ্চ 1800 ইয়েকে 3 ঘন্টা জামিন দিয়েছে, দেখেছেন না? এটা নিয়ে আইন মন্ত্রণালয় আবার প্রতিবাদ জানিয়েছে। এর মূল কারণ হচ্ছে একটা মামলা হয়েছে, যে কোনো জায়গায় মার্ডার হয়েছে, 100 লোককে 500 লোককে কিন্তু দিয়ে দিছে। এবং ধরেন মজার বিষয় হচ্ছে এই কারণে আবার ওনারা দেখছে যে এফআইআর নাম নাই, ওই গুলি করেছে বিডিআর, এখন আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং যারা আসলে ফেসিস টপ ফেসিসদেরকে আপনি মামলা দিয়ে দিলেন। এই ক্ষেত্রে আপনি তাদের বিচার সবার বিচার করতে পারবেন না, মামলাটাই যে প্যারালাইজ হয়ে যাচ্ছে। অথচ আপনি শুরুতেই করতে পারতেন কি, এই সরকারে অনেক বড় বড় লয়াররা আছেন, আমার খুব কষ্ট লাগে এটা দেখলে, আপনি করতে পারতেন সেখানে একটা অর্ডিন্যান্স জারি করতে পারতেন যে কোলাবোরেশন অফ যে ফ্যাসিজম অ্যাক্ট, এরকম একটা কিছু, যে যারা কোলাবোরেটরস ফেসিস্ট, যেমন সাংবাদিক নাইমুল ইসলাম খান সহ অন্যান্য যারা এই সরকারকে এই যে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে, সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, বিভিন্ন পেশার, আপনি তাদেরকে আইডেন্টিফাই করতে পারতেন, আপনি তাদেরকে লিগ্যাল ফ্রেমওয়ার্কে ধরতে পারতেন, বিচার করতে পারতেন। আপনি দেখবেন যে সমস্ত সাংবাদিকরা, যে সমস্ত মূল গিলটি, দেখবেন তারা কিন্তু আবার জায়গায় জায়গায় ঢুকে যাচ্ছে, কর্নারে কর্নারে, এরাই বিচরণ করবে। তো ফ্যাসিজমের যেই ব্যাকবোন আপনি সেটাকে কাট অফ করতে পারতেছেন না। তার মানে এরা শুরু থেকেই তাদের চিন্তার যে পসিটি অফ ট্যালেন্ট, যে ট্যালেন্টের যে দৈন্যতা তাদের, এইটা তাদেরকে এখন ভোগাচ্ছে। তাদের জন্য এখন আর কোনো পথ নাই, একটাই পথ, একটা সংসদ করে দেওয়া, সুন্দর একটা নির্বাচন করে দিতে পারলেই এটা সফলতা। এরপরে পরবর্তী পার্লামেন্ট করবে, পার্লামেন্ট জনগণের আকাঙ্ক্ষা। আমি এনসিপির সাথে একটা বিষয়ে একমত, এই অভ্যুত্থান আজকের আপনার সাবজেক্টের বাইরে চলে যায়, কিন্তু এই অভ্যুত্থানে আসেন, অভ্যুত্থানটার মূল আকাঙ্ক্ষাটা কি ছিল? অভ্যুত্থানটার মূল আকাঙ্ক্ষাটা ছিল রাষ্ট্রে গণতন্ত্র নেই, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন। ছাত্ররা দেখছে মানুষকে আয়না করে নিয়ে যাচ্ছেন, যার খুশি কিছু করলে আপনি গুম করে ফেলতেছেন। এটা দিন দিন এমনভাবে হচ্ছে যার ফলে আউটরিচ করে ফেলছে ফুল নেশনকে। এই কারণে ছাত্রদের নেতৃত্বে এই সারা দেশের মানুষ জেগে উঠছে। ছাত্র জনতা বলি না আমরা, শুধু ছাত্ররা তো না। এখন এখানে শুরুতে যে ছাত্রদেরকে গভর্নমেন্টে না, অতীতেও ছাত্ররা আন্দোলন করেছে, কিন্তু ছাত্ররা গভর্নমেন্টে আসে নাই। এটার পজিটিভ নেগেটিভ আমি এখন বলবো না, কিন্তু বাস্তব হচ্ছে ছাত্ররা এই আর্জেন্সি ফিল করছে এবং মানুষও এটার সাথে রাজি ছিল যে না, অতীতে রাজনৈতিক দলগুলো জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে ফেল করছে পরিপূর্ণভাবে বুঝতে। আজকে শুনেন, আমাকে একটু শেষ করতে দেন, আপনি বললেন, অসুবিধা নাই। এবং যার ফলশ্রুতিতে ছাত্ররা আপনার গভর্নমেন্টে আছে এবং তারা চেষ্টা করতেছে, কিন্তু এই ছাত্রদেরকেও কিন্তু মোরালি করাপ্ট করে ফেলছে অনেক ক্ষেত্রে, যার ফলে ছাত্রদেররা এখন আগে তাদের যে পিওর একটা অবয়ব ছিল সেটাও কিন্তু রক্ষা করতে পারতেছে না। এটা আমাকে খুব পেইন দেয়। এই গণ অভ্যুত্থানের আপনার যারা নায়ক, তারা দে আর হিরোজ অফ বাংলাদেশ অনেস্টলি। এবং আমি যতদিন বাঁচবো, আমি মনে করি বাংলাদেশের মানুষ যতদিন থাকবে, এই 24-এর গণ অভ্যুত্থানে এই যে রিজিম গুলি করতো, বলছে না যে পুলিশই বলছে যে গুলি করি একটারে, ওইটা মরে, বাকিটি লড়ে না। এই আত্মত্যাগ এই আমাদের সবাই কিন্তু পারে নাই, তাদের নেতৃত্বে হয়েছে। সো তারা হিরোজ থাকতো এবং তাদের কথা এক বাক্যে মেনে নেওয়ার দরকার ছিল। সেই মেন্টালিটি জেনারেশনসকে মেনে নিতে হবে। এবং কিন্তু নানা কারণে এই গভর্নমেন্টের অদক্ষতার কারণে এবং মিসম্যানেজমেন্টের কারণে আজকে সব কিছু হুমকির সম্মুখীন। এই জন্য একটাই দরকার, এই গভর্নমেন্টের এখন একটাই দায়িত্ব পালন করা দরকার, সেটা হচ্ছে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন দিয়ে যে খোদা হাফেজ, এর বাইরে কিছু না। জি, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, এরপর আলোচনা আপনার কাছে আসবো। 1 মিনিট পরে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। যে কথাগুলো আমরা নির্বাচনের আসন প্রস্তুতি আলোচনা করছিলাম, কিন্তু যদিও আলোচনা প্রাসঙ্গিকভাবে আসলে অন্য মোড় নিয়েছে, যে এই নির্বাচনের ডামাডোলে অলরেডি খুন খারাপিও শুরু হয়ে গিয়েছে। জুলাই সনদের আসলে জায়গাটি কতটা ক্লিয়ার করা উচিত, তাহলে এখন কত দ্রুত সময়ের মধ্যে আপনারা কোনো আভাস পেয়েছেন কিনা যে জামাত বিএনপি বৈঠকে এই জাতীয় কবে কি আলোচনার মধ্যে তারা যাবে? আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আপনারা কি এটার পেছনে কাজ করছেন কিনা যাতে এই দুই বড় দলকে সমঝোতা করা যায়? আমরা আসলে কিছু কিছু জায়গায় খুব হতাশ। কারণ হলো
শুরুতে দেখবেন যে আপনার মনে হচ্ছিল যে জাতীয় ঐক্যের জন্য ছাত্ররা, ছাত্র উপদেষ্টা কিংবা আপনার নতুন দল এনসিপি হুমকি, এবং আমাদেরকে বলা হয়েছে তারা নির্বাচন চায় না, তারা দল গুছাতে চায়, দীর্ঘদিন থাকতে চায়। কিন্তু আমরা শুরু থেকে দেখেছি যে এই সরকার স্টেবল হওয়ার পূর্ব পর্যন্ত আমরা সরকারের স্টেবিলিটির জন্য কাজ করেছি, এবং সরকারের স্টেবিলিটি মানে স্টেবিলিটির আপনার ফল ভোগ করছে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল সবাই। এবং যখন সরকার স্টেবল হলো তখন আমরা দেখেছি যে না, আসলে এখানে সংস্কারের বিতর্কটা জমে উঠেছে, এবং প্রতিদিনেই আপনারা দেখেছেন যে বিটিভিতে প্রচার হচ্ছে, আপনার মহাসমারোহে মিডিয়াগুলো শুধু সংস্কারের আপনার আলাপ আলোচনায় চলছে। এবং বিএনপি কার্যকরভাবে, একটা বিষয় হলো যে চোখ বন্ধ করে মেনে নেওয়া, আরেকটা বিষয় হলো যে যুক্তি তর্কের মাধ্যমে সে ধীরে ধীরে অবস্থানে আসা, এটার মাধ্যমে জাতির মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি করতে পেরেছে যে না, বিএনপির মধ্যে আসলে সংস্কার আপনার এখানে মানে খুব পোক্তভাবে দানা বেঁধেছে, যে বিএনপি আসলে এখন বাংলাদেশের গণতন্ত্রের জন্য প্রকৃত সংস্কার চায়। এটা ঐকমত্য কমিশনের বিতর্কের মাধ্যমে মানুষ বুঝেছে যে না, সেটা এত দ্রুত স্বীকার করছে না কেন, মানে এটা বলে দিলে তো হয়, কিন্তু কেন বলে দিলে হবে না, এটা কেন তাকে বুঝে রাজি করতে হয়েছে, মানে মনে হচ্ছে যে না আসলে সে বুঝ মানছে। কিন্তু যখন বাস্তবায়নের প্রসঙ্গ আসলো, এবং স্বাভাবিকভাবে আমি মনে করি যে বিএনপিও একটি বড় দল হিসেবে জামাতের ফাঁদেও পড়েছে, কারণ জামাত তাকে যেই মানে কেমন ফাঁদে? সংস্কারের প্রশ্নে জামাত তাকে যে জায়গায় খেলাইতে নিয়ে যাচ্ছে, বিএনপি কিন্তু আনফরচুনেটলি সেই জায়গায় চলে যাচ্ছে। বিএনপি কিছু জায়গায় এনসিপি এবং অন্যান্য যেই সংস্কারের পক্ষে রাজনৈতিক দলগুলোকে যদি আস্থায় রাখতে পারত, এখনও যদি রাখতে পারে, আমার মনে হয় যে জামাতের যেই মানে অপ্রাসঙ্গিক এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে খুবই হঠকারীমূলক অবস্থান, এই জায়গাগুলো কিন্তু তৈরি হতে পারত না। অর্থাৎ এই ধরনের জামাতের এক ধরনের পলিটিক্যাল গেম জামাত খেলছে, যে এক ধরনের হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে, নিজেরা মনে হচ্ছে যে জামাত কি বোকামি করছে, কিন্তু আসলে এটা বিএনপিকে ফাঁদ ফেলানোর জন্য এমন কিছু। আমার কাছে তো মনে হচ্ছে, মানে এখন দেখেন, মানে আমরা শুরু থেকে যদি 5 আগস্টের পর যখন 7 আগস্টে বিএনপি প্রথম জনসভা হলো, বিএনপি জনগণের মধ্যে একটা বার্তা দিয়েছে যে হ্যাঁ, আমরা এখানে নেক্সট যখন ইলেকশন হয় আমরা সংগঠিত আছি, হ্যাঁ, আমরা ভবিষ্যতে গণতান্ত্রিকভাবে ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত। সেই পয়েন্ট থেকে আজ থেকে আপনার প্রায় 1.5 বছর হতে চললো, নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় 1.5 বছর হবে। সেই ক্ষেত্রে আপনার বিএনপির তো জনসমর্থন কমেছে বলেও মনে হয় না। হ্যাঁ, আবার কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আছে যে তার সমালোচনা আছে, আলোচনা আছে, কিন্তু মূল জায়গাটা যেটা হলো যে বিএনপি যদি কোনো কারণে নির্বাচন আরও 6 মাস পিছায়, লসটা তো বিএনপির। হ্যাঁ, বিএনপির সাংগঠনিক, বিএনপির আজকে 2 কর্মী মারা গেলেন, কিংবা এরকম আরও হচ্ছে, ধরেন মানে যেহেতু কর্মী মারা গেলেন। আচ্ছা, তো এখন ধরেন আপনার এই জায়গায় তো বিএনপি যে বিষয়টা হলো যে মানে যে আসলে পরীক্ষা ফার্স্ট হওয়ার পথে আছে, পরীক্ষা না হলে তো লস তার বেশি, যেহেতু তার লস বেশি, এখন পরীক্ষা না হওয়ার সব ষড়যন্ত্র মোকাবেলা করার দায়িত্ব কিন্তু তার। কিভাবে করবে এখন, আর চাইবেই, এখন জামাত চাইবে যে যেহেতু প্রশাসনের বেশিরভাগ অংশই আপনার জামাতের যে মাঠ পর্যায়ের যেই আপনার ভোটার কিংবা জনগণের যে শক্তি, স্ট্রিট পাওয়ারের রেশিওর চেয়ে অনেক বেশি রেশিও হলো তার আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার। এখন যেহেতু তার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ইজ মোর দেন ইটস স্ট্রিট পাওয়ার, সে চাইবে এই পাওয়ারটা, এই সিচুয়েশনটা থাকুক, এইটা তার স্ট্যাটাস কো। এখন ধরেন বিএনপির ক্ষেত্রে বিএনপির মানে সর্বোচ্চ চাওয়া উচিত হলো তার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার ভেঙে দেওয়া। কিভাবে ভাঙতে পারে, যে এখানে একটা ফেয়ার নির্বাচনের মাধ্যমে যত দ্রুত নির্বাচন হবে বিএনপি অ্যাডমিনিস্ট্রেটিভ টপে চলে আসবে, তখন সেই জিনিসটাকে একটা স্কিউড ডিস্ট্রিবিউশন করতে পারবে। এই প্রেক্ষাপটে আপনার বিএনপি যখন বারবার মানে জামাত যখনই কোথাও আপনার কার্ড খেলছে, এখন বিএনপি কিন্তু সেই জায়গায় সাড়া দিচ্ছে। বিএনপি কিন্তু সিম্পলি গণভোট কবে হবে এই আলোচনা আসলে বিএনপির আলোচনা না। এই আলোচনা আপনি আসিফ নজরুল স্যার আজ থেকে প্রায় 1 বছর পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে উনি বলেছিলেন যে সম্ভব হলে একই দিনে গণপরিষদ এবং সংসদ নির্বাচন হতে পারে। সেটা 1 বছর আগের কথা, আপনি রেকর্ড দেখতে পারবেন। তো এখন 1 বছর পূর্বে আমরাও কিন্তু যখন আমরা গণপরিষদের দাবি থেকে ধীরে ধীরে গণপরিষদ এবং সংসদ নির্বাচন একই দিনে হতে পারে দাবি আমরা পলিটিক্যালি আমরা তুলেছি, আমাদের কিন্তু তখন মানে আগে পরে কোনো ইস্যু ছিল না। গণভোটের যখন আলোচনা হয় আগে পরে ইস্যু ছিল না। এখন জামাতের কাছে দিস ইজ দ্য লাস্ট কার্ড, জামাত ইজ প্লেইং যে গণভোট আগে না পরে হবে। এখন এই জায়গাটা বিএনপি এটা নিয়ে খেলবে। বিএনপি এখন সিম্পলি উচিত হলো যে জামাতের এই দাবির বাইরে গিয়ে সমমনা সবগুলো দলকে গণভোট একদিনে যারা চায় তাদের সাথে আলোচনা করে নেগোশিয়েট করে সেটাকে সেটেল করা। ব্যারিস্টার বেলায়েতের কাছে যে অ্যাঙ্গেলটি সে ব্যাখ্যা করলো, জামাত কি আসলে গণভোট আগে হোক পরে হোক এটি নিয়ে
এটির দিকে যাচ্ছে নাকি না গণভোটের এই যুক্তি তুলে আসলে অন্য কিছু আদায় করতে যাচ্ছে? আমি যেটা বুঝলাম যে আলাউদ্দিন মোহাম্মদ মনে হয় এরকমের কিছু বলতে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। এবং আসলে সেখানে বিএনপি খুব ভোলাটাইল ডিসিশনের মধ্যে পড়ছে। ধন্যবাদ, আপনি আসলে সুন্দর কথা বলছেন। এই যে জামাতের যে দাবিগুলো কিছু অপ্রাসঙ্গিক দাবি নিয়ে আসছে জামাত, আমার মনে হয় আমরা এটাতে অ্যাটেনশন দেওয়াটা, বিএনপি অ্যাজ এ পার্টি এটাতে টু মাচ অ্যাটেনশন দিয়ে ফেলেছে, এইটা ভুল হয়েছে বিএনপির পক্ষ থেকে। যেমন ধরেন দীর্ঘদিন ঐক্যমত্য কমিশনে কখনো নিম্নকক্ষে পিআরের এই আলোচনাই ছিল না, এটা অর্থাৎ হাউস অফ পার্লামেন্টে আপনার নিম্নকক্ষে পিআরের আলোচনাটাই কখনো গুরুত্বপূর্ণ কোনোভাবে হয়ই নাই। কিন্তু হঠাৎ করে এই আলোচনাটা জামাত করলো আর আমাদের কিছু লোকজন এটা কথা বলা শুরু করলো এবং মিডিয়া এটাকে লুফে নিল। এবং এরকম আমি দেখেছি যে জামাত কিছু খুব এই 2025 সালে এসে খুব হাস্যকর কিছু কথা বলেছেন। বেহেস্তের ইয়ে দিচ্ছেন, টিকিট দিচ্ছেন, এবং এটি নিয়ে বিএনপি আলোচনা শুরু করেছে। এই জায়গাটা আসলে একটু অ্যাড করে দিই। আপনি যেটা বলছেন যে ওই বিএনপি যদি এখন যেমন পিআর ইস্যুটাতে, পিআর ইস্যুটার মাধ্যমে কিন্তু খুব স্পষ্টভাবে এখন বিএনপিকে সংসদের বিরোধী বলা যাচ্ছে, এখন বিএনপি পিআর চায় না। কিন্তু আমাদের যেটা আপনারাও যেটা জানেন যে ইঙ্গিত ছিল যে বিএনপি পিআর মেনে নিচ্ছে উচ্চকক্ষে, সেটা আলোচনাটা ছিল উচ্চকক্ষের, এবং সেক্ষেত্রে হঠাৎ করে ডাইভার্সন হয়ে যার ফলে কিন্তু নিম্নকক্ষটাও উচ্চকক্ষে প্রস্তাবিত, দেখেন উচ্চকক্ষ কিন্তু এখনো গঠনই হয় নাই, সেটা পার্লামেন্ট হলে সেটা আলোচনার আগে চলে আসছে। দেখা গেছে যে আর হয়তো 1-2-3 বছর কিন্তু এটা গঠন, কম্পোজিশন, পাওয়ার সবকিছু ঠিক করতে হবে। তো এই যে নামটাও কিন্তু ঠিক হয় না উচ্চকক্ষের, সেই উচ্চকক্ষের পিআর ছিল ন্যাশনালি আলোচনায়, সেই আলোচনাটা ডাইভার্ট হয়ে জামাত এটাকে পরিকল্পিতভাবে করলো কি নিম্নকক্ষে পিআর নিয়ে আসলো, এবং উচ্চকক্ষের পিআরের যে একটা সম্ভাবনা ছিল ঐক্যমত্যে আসার, সেটাকে তারা কিন্তু ধ্বংস করে দিল। দেখেন, এবং এটা করতেছে তারা সম্পূর্ণ একটা পলিটিক্যাল, এটা হলো পুরো দে আর বাইং টাইম, সিম্পল এজ দ্যাট। এই যে এখনো এই যে গণভোট নিয়ে যে এটা গণভোট তো এসেনশিয়ালি এইটা কোনো বিতর্কেরই বিষয় না, যেহেতু সবগুলো দল একমত হয়েছে যে গণভোট একটা হবে, তো সেই ক্ষেত্রে এটা একদিন হইতে পারে, সমস্যা। কিন্তু আগে পরে হওয়ার যে বিতর্ক, এই বিতর্ককে সিম্পলি গভর্নমেন্টও এটাকে, আমার মনে হয় এখানে গভর্নমেন্টও কিছুটা ইন্টারেস্ট দেখাচ্ছে বা এই বিষয়ে তেমন কোনো কথা বলতেছে না, ওদেরকে লিওয়ে দিচ্ছে, সেটা না। এটা গভর্নমেন্ট বলবে ঠিক আছে তোমরা একমত হয়েছো, আমরা যদি পারি আমরা আগে করবো, না হলে এটা তোমরা পরে করো, অথবা একই দিনেই করি, সেটা গভর্নমেন্ট একটা দিয়ে দিলেই চলে। কিন্তু এই বিতর্কটা রেখে দেওয়ার ফলে যেটা হয়েছে, নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা অলওয়েজ তৈরি করছে। অথচ গভর্নমেন্টের পক্ষ থেকে ক্লিয়ারলি বলা হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, রাজনীতিগুলো প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এই জিনিসগুলো আমার মনে হয় জামাত সবসময় কিন্তু একটা আলাউদ্দিন মোহাম্মদ খুব সুন্দর একটা কথা বলেছেন, জামাত সবসময় একটা এস্টাবলিশমেন্ট কেন্দ্রিক পার্টি। তারা দেখেন অতীতের, আমি ওগুলি নিলাম না সবকিছু, সবসময় তারা গভর্নমেন্টের পক্ষে থাকতে চেয়েছে, যত ছোট দলই হোক, কিন্তু তাদেরকে ক্ষমতা খুব আকৃষ্ট করে। এই মুহূর্তে তাদের কিন্তু যেই যতটা না থাকার কথা ছিল তার চেয়ে অনেক বেশি ক্ষমতা তারা এনজয় করছে এই গভর্নমেন্টে, সোজা কথা। যার ফলে তারা এটাকে একটা স্ট্যাটাসকো মনে করতেছে, এবং এটা যতদিন থাকতে পারে এটা তাদের জন্য একটা বিশাল, এটাকে প্রলং করার চেষ্টা করতেছে। তবে আমি আশা করব এই জাতীয় দেশের জন্য মারাত্মক স্ট্র্যাটেজি, দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। দেশে এই মুহূর্তে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করা, সন্দেহ তৈরি করা, বাংলাদেশের আপনি অবাক হয়ে যাবেন যখন দেখি যে 10 লক্ষ লোক বেকার হয়ে গেছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় নাই। গত 1 বছরে কিন্তু ইকোনমিক্স অ্যাক্টিভিটি কিন্তু খুবই খারাপ, কোনো বড় প্রজেক্ট নেওয়া হয় নাই, নেবেই বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছে না, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও ঠিকমতো উন্নতি করতে পারে নাই, কারণ এই গভর্নমেন্টও যেই একটা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকার গঠন করেছিল, তার অনেক কাজ করেছে, আমি বলবো না, তারা অনেক কাজ করেছে, কিন্তু সে প্রত্যাশার ধারে কাছেও যেতে পারে নাই। যার ফলে এগুলি করে যদি জামাত ইসলামের এই সমস্ত উদ্ভট এবং তাদের একান্তহীন স্বার্থকেন্দ্রিক দাবি নিয়ে আমরা আলোচনা করতে থাকি, জামাতকে নিয়ে আসলে এত আলোচনা হওয়ারই বিষয় না। জামাত পার্লামেন্টে 2 আসন পেয়েছিল, 3 আসন পেয়েছিল, জোটের সাথে থেকে অনেক সময় 18 আসন পেয়েছে। হ্যাঁ, তারা তাদের রাজনীতি করুক, কিন্তু এই যে তারা গেম চেঞ্জার ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করতেছে, এটাই কিন্তু বর্তমানে বাংলাদেশকে নিয়ে একটা ঝুঁকিতে। আমি এরপরে আপনাদের দুইজনের কাছেই, যেহেতু আমাদের অ্যাঙ্গেলটি একটু সার্বজনীন হয়ে গিয়েছে, সেই কারণে আমাদের দুইজনের কাছেই প্রশ্ন থাকবে যে এই গেম চেঞ্জার, মানে আমাদের কথা ছিল যে রাজনীতিটি করা,
এই গেম চেঞ্জার কি আসলে নেগেটিভ ডিসক্রিমিনেশনে আওয়ামী লীগকে দূরে সরানোর জন্য কিনা, যদি সেটা হয় সেটি একটি ব্যাপার, আর না হলে এই গেম চেঞ্জার কি আসলে অন্য কাউকে অন্য কোনোভাবে খেলছে কিনা। এবং এই গেম চেঞ্জারে কিন্তু সবগুলো রাজনৈতিক দল এফেক্টেড হচ্ছে এবং মানুষ এফেক্টেড হচ্ছে। আমরা একটি বিরতিতে যাব। দর্শক, 1 মিনিটের জন্য বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমাদের আলোচনাটি, যদিও আমাদের বিষয় ছিল জুলাই গণঅভ্যুত্থান, একক এবং জোটবদ্ধ নির্বাচন, এক ধরনের পক্ষ বিপক্ষের আলোচনা থেকে, কিন্তু আলাউদ্দিন মোহাম্মদ একটি অ্যাঙ্গেল তুলে ধরার পরে আপনিও বললেন যে আসলে এই যে জামাতের বেশ কিছু হঠকারী ও অপ্রাসঙ্গিক কথাবার্তা, এবং সেই অপ্রাসঙ্গিক কথাবার্তা নিয়ে আবারও বিএনপি একদিকে সেইটাই আলোচনায় সামনে নিয়ে আসা। একই সাথে আমি আপনাদের এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারির কথাও বলবো যে তিনিও এ ধরনের বিভিন্ন কথা বলছেন। এই কথাগুলোর জায়গায় আমরা আসলে যেটি ব্যারিস্টার বেলায়েত বলল যে এটিকে রাজনীতির জায়গা থেকে সরে গিয়ে পুরো বাংলাদেশের গেম চেঞ্জারের ভূমিকায় নিচ্ছে। এই গেম চেঞ্জারের বেনিফিশিয়ারি কারা? অবশ্যই গেম চেঞ্জিংয়ের একটা বেনিফিশিয়ারি আছে। এই বেনিফিশিয়ারি কি বাংলাদেশের অভ্যন্তরীণ, আন্তর্জাতিক, নাকি ফ্যাসিস্ট, নাকি ফ্যাসিস্টকে অপ্রাসঙ্গিক করা? জি, আমার মনে হয় আপনি এখানে এই সম্পূরক উত্তর দিয়ে দিয়েছেন। প্রথমত আমরা যেটা আমি আগের আলোচনায় বলছি যে আমরা মনে করছি যে আমরা মানে এখানে আর কেউ নেই, কিন্তু আসলে এমন একটা ঘটনা ঘটেছে যে মানে আমাদের একজন অপরাধী অংশীদার এখন রুমের বাইরে আছে। কারণ আমরা কি যে কোনো স্ট্র্যাটেজিতে আমরা কি এটা কাউন্ট করছি কিনা? যারা বাইরে আছে তারা কিন্তু জামাত, বিএনপি, এনসিপি চিনে না। হ্যাঁ, তারা চিনে যে এই দেশে যারা এখন আছে সবাই তার শত্রু। এবং আপনি যদি রাষ্ট্র হিসেবে দেখেন, আপনার ভারত কিন্তু ইভেন গত সপ্তাহে আনন্দবাজার পত্রিকায় রিপোর্ট এসেছে এবং ওনের রিপোর্ট এসেছে যে আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান আমাদের সেনাপ্রধানকে সের চর বলে তার আত্মজীবনীতে উল্লেখ করছেন, মানে উনি বই লিখছেন। তো এইটা আসলে মানে এইটা যদি আপনি একভাবে দেখেন তাহলে দেখবেন যে এটা খুবই সুখবর যে এখন তো সেনাপ্রধান আপনার পক্ষে চলে আসবে, যেহেতু তার আর মানে যেই মানে যার পক্ষে সে কাজ করবে বলে আপনি আশঙ্কা করছিলেন। ঠিক আছে, এই ডিকয়টা কিসের আসলে এটাই জানতে চাচ্ছি, যে সে আসলে কোন ইনফরমেশনকে ঢাকার জন্য এই ইনফরমেশনকে আনাচ্ছেন? না, আমার যেটা কি প্রচার করতে চাচ্ছেন, মানে আসাদুজ্জামানের কথা বলছেন? হ্যাঁ, আসাদুজ্জামান খান কামাল আসলে কি প্রচার করতে যাচ্ছেন বা কোন দিকে ডিস্ট্রাক্ট করতে চাচ্ছেন? প্রথমত একটা বিষয় দেখেন যে বাংলাদেশে এই গণঅভ্যুত্থানকে যারা স্বীকার করে না, হ্যাঁ, তাদের যে গণঅভ্যুত্থান নিয়ে বয়ান, এটা একটা কমন বয়ান আছে, আসলে আমরা সেদিকে আসলে তাকাই না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বয়ানটা আসলে তাদের, কিন্তু বয়ানটা আসলে আমাদের মুখ দিয়ে বের হচ্ছে, বিকজ আমরা আসলে এই ব্যাপারে সচেতন না, অথবা আমরা অতটুকু ডিক করতে পারছি না। বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে এটা অনেকটা নিরপেক্ষতার ধরন ধরে নিরপেক্ষতার একটা বাতাবরণে। আমার যেটা মনে হচ্ছে যে এটা শুধু নিরপেক্ষতার বাতাবরণই না, বরং আমাদের যে শিক্ষা দীর্ঘদিন ধরে আপনি দেখেন যে বাংলাদেশের যে মানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আপনি এমন কোনো শাখা পাবেন না, মানে অ্যাকসেপ্ট সাম ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলো আসলে আমাদের সমাজের যে মেইন স্ট্রিমকে রিপ্রেজেন্ট করে না। আপনি এই শিক্ষার মধ্য থেকে যারা বেড়ে উঠেছে গত 20 বছরে 30 বছরে, তাদেরকে আপনি আসলে দোষারোপ করবেন না, মানে করতে পারবেন না। আসলে আমি এই জন্য তাদেরকে আমি বলছি না যে আসলে তারা বুঝে শুনে এটা করছেন। তারা যেটা করছেন তারা আসলে অন্যের চিন্তাটাকে প্রবাহিত করছেন নিজের মধ্যে। মানে আমরা স্ট্যাটিস্টিক্স একটা সূত্র আছে যে আপনি আসলে আপনার স্যাম্পল সাইজ কত বড় হলে আপনার একটা ডাটা আসলে রিলায়েবল হবে। যেমন আমরা কিন্তু যেমন মানে যারা আলাপ আলোচনা করছি, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যাদের আছে, তারা অনেক সময় দেখা যায় ধরেন 10 বছরের তথ্য নিয়ে সে অ্যানালাইসিস করছে, আরেকজন হয়তো বা আপনি হয়তো বা 50 বছর 100 বছর তথ্য নিয়ে পর্যালোচনা করছেন। যেমন বদরুদ্দিন উমর হয়তো বা তার যে লাইফ টাইম তিনি কাটিয়ে গিয়েছেন, তিনি 100 বছরের প্রায় 100 বছর জীবন পেয়েছেন। তো তার কাছে গণঅভ্যুত্থান হলো 100 বছরের মানে বাঙালি জাতির সবচেয়ে বড় বিদ্রোহ, এটাই তো ছিল তার পর্যবেক্ষণ। আবার যারা আসলে আরব স্প্রিং দেখছে, মানে এই অঞ্চলের বিদ্রোহের ইতিহাস দেখছে না,
তারা মনে করছে যে এটা আসলে মানে সিআই এর একটা কু এখানে হচ্ছে। জনগণের যে অ্যাসপাইরেশন, জনগণ আসলে মানে তার প্রাত্যহিক জীবনে বঞ্চনা কিভাবে তাকে একটা সময় সংক্ষুব্ধ করে, মানে আপাতত অরাজনৈতিক ব্যক্তিকেও যখন আপনি যদি ওই আহমদ সফর একটা বই ছিল যে ওঙ্কারে তিনি দেখিয়েছিলেন যে 69 গণঅভ্যুত্থানে মানে একটা বোবা মেয়ে আপনার এই গণঅভ্যুত্থানে যখন সবার আপনার মুখে ভয়েস আসছে, মানে যারা আসলে কথা বলতে পারছেন তারা যখন রাস্তা নেমে আসছে, সে বোবা মেয়েও আসলে কথা বলতে শুরু করেছে। তো আসলে মানে যে কোনো জাতির জীবনে বিপ্লব, গণ অভ্যুত্থান কিংবা গণ আন্দোলন মূলত সেটাই, যখন সেটা বোবাকেও ভাষা দেয়, মানে যখন সেটা নৈরাষ্ট্রিক অনাগরিক আপনার রেফিউজিকে যখন ভাষা দিয়েছে, তো ভাষা প্রদান করে, রিকশা চালক নেমে পড়েছে, জি রিকশা চালক সেটাই আসলে ছাত্রকে নিয়ে যাচ্ছে হাসপাতালে। তো আমি যে সামারাইজ করব এটা বলে যে মানে আমি আসলে আপনি যে প্রশ্ন করছেন সেই প্রশ্ন যাচ্ছি না, আমি ঠিক আছে, যেহেতু আমরা সেন্ট্রাল ইস্যুতে চলে আসছি, মূল জায়গাটা হলো যে আগামী রাজনীতির জন্য একটা বার্তা যেটা আমি বলতে চাই সেটা হলো যে আমাদেরকে সবসময় বুঝতে হবে যে মানে রাষ্ট্রের যারা আসলে প্রধান স্টেক হোল্ডার, যে জনগণ, যারা রাষ্ট্রের প্রকৃত মালিক, যাদের জন্য আসলে রাজনীতি, যাদের মাধ্যমে বাজার টিকে থাকে, আপনার প্রতিষ্ঠান টিকে থাকে, আমরা এই জনগণকে কিভাবে মানে এই রাষ্ট্রের মালিকানা তাকে বুঝা দিতে পারছে কিনা, আসলে খুব মানে লিটারালি বলছে না, মানে জনগণ ফিল করছে কিনা যে তার ভয়েস, তার লাইফস্টাইল, তার জীবনের ছোট ছোট আপনার আনন্দ বেদনা আপনাকে টাচ করছে। সময়ের শেষের দিকে আমরা আসলে অদ্ভুতভাবে আমাদের আলোচনাটা ঘুরে গিয়েছে। আপনার কাছেও এটি জানতে চাই যে আসলে যে মানে যে আলোচনা আমাদের হওয়া উচিত ছিল, আমাদের টকশো থেকে শুরু করে অন্য সব জায়গা থেকে আমরা আমাদের সেই আলোচনার মধ্যে থাকতে পারি কিনা। যেমন খুব দ্রুত আমরা দেখলাম গণ অভ্যুত্থানকে এক ধরনের আঘাত করা হচ্ছিল, তাকে এক ধরনের বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছিল শুধুমাত্র খুব লেম কিছু ব্যক্তিগত স্বার্থের জায়গায়, এবং খুব দ্রুত যেহেতু আমরা আলোচনার বাইরে গিয়েছি এটিও বললাম, দ্রুত এটাকে ৭১-এর মুক্তিযুদ্ধের পাশাপাশি দাঁড় করানোর একটা ব্যবস্থা করা হচ্ছিল, যেখানে প্রথমে ছাত্রদের মধ্যে দেখা হলো, তারা সেকেন্ড রিপাবলিক করলো, সেই জায়গাতে হঠাৎ করে মুক্তিযুদ্ধের সাথে রাইভাল করে দেওয়া হলো। এই জায়গাগুলোর পেছনের লোক কারা আসলে, বা এইটা আমরা কি করছি আসলে? থ্যাংক ইউ। আমি এখান থেকে একটু পিছন থেকে আসব। দেখেন, আমরা এই যে নির্বাচন ঘুরে আসছে, আপনি দেখতেছেন ষড়যন্ত্রটা কোথায়, একটু পরে গিয়ে বলবো। আমার মনে হয় এখানে একটা বিশাল সময় বাংলাদেশ, আপনার হাতে আছে 3 মিনিট। আচ্ছা, 3 মিনিটেই বলবো। ধরেন, আমার তো মনে হয় বাংলাদেশকে নিয়ে এই আওয়ামী লীগ, সবার আগে বলি, আওয়ামী লীগ এটা দেশ বিরোধী শক্তি, সোজা কথা। তারা যেভাবে বাংলাদেশকে গভর্ন করেছে গত ১.৫ দশক ধরে, এটা এই বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা না। কিন্তু বাংলাদেশ আনফরচুনেটলি বিপ্লবে তারা পরাজিত হলেও, গণ অভ্যুত্থানে পরাজিত হলেও পুরো অ্যাপারেটাস কিন্তু রয়ে গেছে, আপনাকে এটা কিন্তু স্বীকার করতে হবে। এখন তারা কিভাবে প্রাসঙ্গিক হবে, তারা প্রাসঙ্গিক হওয়ার কতগুলি লক্ষণ আপনাকে দেখি বলি আপনাকে। যেমন ধরেন, আমরা এখন নির্বাচনী জোটের কথাটা এখন একটু বলতে হবে। আপনি নির্বাচনী জোটে আমরা দেখলাম এদিন কি বিএনপি একটা উদারপন্থী দল, তারা হয়তো একটা অ্যালায়েন্স করবে, তারা অতীতে গভর্ন করেছে, তাদের একটা পলিসি আছে, তারা কিভাবে তাদের মধ্যে ভালো খারাপ বলতেই পারেন, কিন্তু এটা ওপেন, আপনি জানবেন। কিন্তু একটা নতুন একটা অ্যালায়েন্স হয়েছে, যেমন ধরেন ইসলামী দলগুলোর একটা অ্যালায়েন্স, সেটা জামাত ইসলামীর নেতৃত্বে 8টা ইসলামিক দল। তাদের মধ্যে কিছু কিছু দল আছে যারা রাষ্ট্র পরিচালনার আদর্শ মনে করে আফগানিস্তানকে, আমি নাম বলতে চাই না এটা, এবং তারা প্রকাশ্যে বলে, এবং অত্যন্ত কট্টরপন্থী। এবং আর জামাত ইসলামী করতেছে কি, এই ফাঁকা মানুষকে ডিসিভ করার একটা পন্থা। ডিসিভ শব্দটা হয়তো, রিসেপশন শব্দটা ইউজ করা হয়তো ঠিক না, অ্যাপ্রোপ্রিয়েট না, কিন্তু ডিসগাইজে সেটাই হচ্ছে। যেমন তারা কিন্তু তাদের, আপনি ম্যানিফেস্টো দেখেন, তাদের গণতন্ত্র দেখেন, সেখানে আল্লাহর আইন ইয়েটা সবগুলো ওইভাবে আছে। কিন্তু তারা আজকে আসি, যখন আপনি প্রশ্ন করবেন আপনাকে শরিয়া আইন করবেন নাকি, তারা বলবে যে না, আমরা ওই বিষয়ে কোনো আনসার নাই। অথচ এটা তারা বলে না, আদর্শিক কিন্তু এটা যে শরিয়া আইন, হ্যাঁ শরিয়া আইন করবে। কিন্তু আমরা বিএনপিও কিন্তু বলি না আমরা শরিয়া আইনের বিপক্ষে। আমাদের দেশে শরিয়া আইন আছে তো, পৃথিবীর ইতিহাসে সম্ভবত আমাদের দেশে দুটো, হিন্দু মুসলিম আইন দুটোই। আমি বলতেছি যে পৃথিবীর ইতিহাসে সম্ভবত প্রথম শরিয়া আইন হচ্ছে ব্রিটিশ সরকার করেছে 1937-এ, শরিয়া
1937, এরপরে আইয়ুব খান করেছে 61-এ, 75-এ শেখ মুজিব গভর্নমেন্ট করেছে, আমরা সবগুলি কিন্তু মেনে চলি, আমরা এটার বিরোধী কোনো কথা বলি না। কিন্তু তারা যে এটার আওতা বাড়াবে না কমাবে তারা শরিয়ার আলোচনায় যায় না, কিন্তু তাহলে তারা প্রকাশ্যে আনতে হবে। তার মানে কি, নীতি নৈতিকতা এবং আদর্শ বিসর্জন দিয়ে মানুষকে অন্ধকারে রেখে তারা একটা জগা খিচুড়ি জোট করে শুধুমাত্র ক্ষমতাকে টার্গেট করে, এতে করে সুযোগটা তৈরি হবে কি দেখেন, যদি কোনোভাবে, এবং এটার পিছনে আমি মনে করি একটা ষড়যন্ত্র কাজ করছে, একটা মেশিনারি কাজ করতেছে এদেরকে ক্ষমতা নিয়ে আসা। সেটাই জানতে সেটা চাই যদি যে- এই মেশিনারি সাকসেসফুল হয় তাহলে ক্ষমতায় আসার 3 দিন পরে বলবে এদের মধ্যে মৌলবাদী, এদের মধ্যে এদেরকে ক্ষমতা থেকে ফালাইতে 3 মিনিট লাগবে, লেগে দেশে একটা বিহাইন্ড দ্য সিন আসলে এইটা। বিহাইন্ড দ্য সিন এই ধরনের একটা আপনি বিশাল চক্র কাজ করছে বলে, মেশিনারি কাজ করছে বলে আমার মনে হয়। জি। তো সেটা এনসিপি এবং বিএনপি যারা একটা ধরেন মডারেট উদারনৈতিক গণতান্ত্রিক দলগুলোকে সিরিয়াসলি থিঙ্ক করতে হবে, আদারওয়াইজ পুরো দেশের ভবিষ্যৎ কিন্তু, কারণ জামাত ইসলামী কখনোই দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে না, এটা অতীতে দেখা গেছে, তারা বাংলাদেশে চায় নাই, এক সময় পাকিস্তান চায় নাই, তার মানে তাদের লেগাসি এরকমই বলে। এবং এই দলটি অতীতে বড় বড় রাজনৈতিক সিদ্ধান্ত প্রতিটাই ভুল করেছে, ঠিক এবারও সেই তারা বুঝে করুক আর না বুঝে করুক, তারা সেই পথেই কিন্তু ঠিক হাঁটছে। আছে, আমি জামাত ইসলামীর সাথে আর একটা ইনফরমেশন দিব। জামাত ইসলামী তার প্রতিষ্ঠাতাকে সরিয়ে দিয়েছে, আওয়ামী লীগেরও কিন্তু এই ইতিহাস আছে। আচ্ছা, আমি শেষ করছি, আপনাদের দুজনকেই স্বাগত রাখলাম এবং শুভেচ্ছা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা শুরু করেছিলাম গতানুগতিক আমাদের দেশে যেভাবে টকশো হয়, কিন্তু আমরা শেষ পর্যন্ত আমরা একটা জাতীয় এবং জাতীয় ইস্যুর দিকে চলে গেলাম। আসলে ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে যদি কোনো ডানে বামে নেওয়ার বা অন্য প্রতিপক্ষকে গর্তে ফেলার বা প্রতিপক্ষকে গর্তে ফেলে আমরা অন্য কিছু অর্জন করার চেষ্টা, এই জায়গাটি কিন্তু আমরা গেল 17 বছরে দেখেছি। এবং গেল 17 বছরে যে বিশাল বিশাল গর্তগুলো প্রতিপক্ষের জন্য তৈরি করা হয়েছিল, প্রতিটি গর্তে এখন তারা পড়েছেন এবং এটা তারা তাদের ভবিতব্য তৈরি করে গিয়েছেন। এই জায়গাটিকে যদি কোনো রাজনৈতিক দল চিন্তা করে, আমি জামাত ইসলামের কথা বলবো না, বিএনপির কথা বলবো না, আমি বলবো যে নির্বাচনী প্রতিপক্ষ এবং ঐক্যমত এবং সেই সঙ্গে বাংলাদেশ যে পরিস্থিতিতে আছে, সেই জায়গাতে অবশ্যই সাধারণ ম্যাচুরিটি না, এটা বিশেষ ম্যাচুরিটির দিকে রাজনৈতিক নেতারা এগোবেন, এই প্রত্যাশা রইল। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর আহ্বান।